আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি ক্লাস 12-এর বাংলা নিয়ে। এর আগে আমি ভাত কে বাঁচায় কে বাঁচে যে প্রশ্নগুলো তুলে ধরেছি, তো আজকে আমি তুলে ধরব ভারতবর্ষ। তো আমরা কি এখন নোট লিখে অনেকেই সময়টা নষ্ট করি, তো যদি একবার গল্পটা শুনে নেওয়া যায়, কেন কি এখন ভেতর থেকে প্রশ্ন যদি করে দেয় আর নোটের উপরে যদি আমরা পড়ে যাই তাহলে কিন্তু লেখা মুশকিল হবে। তো গল্পটা যদি একবার তোমরা শোনো মন দিয়ে, তাহলে ভেতর থেকেও যদি প্রশ্ন করে গল্পে তাহলে উত্তর দিতে পারবে। এবং আমি যে প্রশ্নগুলো বলে দেব গল্পের শেষে, সেই প্রশ্নগুলোর মধ্যেই 2025-এ তোমরা আশা করি 99% কমনগুলো পাবে। তো মন দিয়ে শোনো। আজকে আমি আলোচনা করব ভারতবর্ষ গল্পটি। যেমন ভারতবর্ষ গল্প কাব্যগ্রন্থের নাম হচ্ছে দেজ তাবো লিসি এবং লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা সিরাজ। তো এখানে ভারতবর্ষে যেখানে বলেছে যে একটি সড়ক বাঁক নিয়েছে, মানে একটি রাস্তা যেখানে বাঁক নিয়েছে ওখানে গড়ে উঠেছে একটি বাজার। আগে বাজারের সংখ্যা খুব কম হতো, কয়েকটা গ্রামকে কেন্দ্র করে একটি বাজার গড়ে উঠত। তো ওই রকমই আজকে একটি রাস্তা যেখানে বাঁক নিয়েছে সেখানে গড়ে উঠেছে একটি বাজার। এই বাজারের উত্তর দিকে মাঠ, সেখান থেকে আসে হু হু করে বাতাস, তারপরে আছে বাঁশবন, তারপরে আছে ইটভাটা, ইটভাটার পরে আছে গ্রাম। তো এই গ্রামগুলোতে বিদ্যুৎ নেই। আর যেখানে রাস্তাটি বাঁক নিয়েছে সেখানে গড়ে উঠেছে একটি বাজার। এই বাজারে 3টে মুদিখানা দোকান, চায়ের দোকান, একটি হাস্কিং মেশিন মানে ধান ভাঙা মিল। আর এই বাজারটি জমজমাট থাকে রাত 9টা অবধি। 9টার পরে এই বাজারের যে দৃশ্য সেটা হচ্ছে দূর দূরান্তে মালবাহী লরিগুলো লাল বাতি জ্বালিয়ে চলে যায় এবং কয়েকটা নেড়ি কুত্তা ঘুরে বেড়ায়। এটা হচ্ছে বাজারের রাত 9টার পরে। তাহলে বাজারটি জমজমাট থাকে রাত 9টা পর্যন্ত। তো এই রাস্তাটি যেখানে বাঁক নিয়েছে ওখানে রয়েছে একটি অশ্বত্থ গাছ। আর এর উত্তর দিকে যে মাঠ, তারপরে এই বাঁশবন, ইটভাটার পরে যে গ্রামগুলো রয়েছে, ওই গ্রাম থেকে যখন যুবতীরা বেরিয়ে আসে তারা আহমেদাবাদের জামা পরে। এটা একটা শর্ট কোশ্চেন দিতে পারে যে যুবক যুবতীরা যখন গ্রাম থেকে বেরিয়ে আসে তখন ওরা কোথাকার জামা পরে, আহমেদাবাদের। তো যাই হোক, এই গল্পটি যে বাজারটি, এই বাজারটি 9টা অবধি জমজমাট থাকে বলেছিলাম। আর 9টার পরে যে দৃশ্যগুলো দেখা যায়, দূর দূরান্তে লরিগুলো মালবাহী চলে যায় লালবাতি জ্বালিয়ে, আর কয়েকটা নেড়ি কুকুর ঘুরে বেড়াতে দেখা যায়। তো শীতের সময়, কার্তিক মাস, প্রায় এসেছে এরকম ধান কাটার সময়। তো শীতের সময়ে বৃষ্টি নেমে আসে, ধান প্রায় পেকে এসেছিল। তো কৃষকেদের মন খারাপ, এরা কর্মঠ লোক, ঘরে বসে থাকতে পারে না, যেহেতু বৃষ্টি হবার জন্য তারা পাকা ধান কাটতে পারছে না। আর গ্রামে বিদ্যুৎ নেই, সভ্যতার ছোঁয়া নিতে চলে আসে এই বাজারে। আর এই বাজারে বিদ্যুৎ রয়েছে। তো বসে থাকতে পারে না এরা বাড়িতে,
সভ্যতার ছোঁয়া নিতে চলে আসে বাজারে, এবং এরা এতটাই বিরক্ত যে ধান যে নষ্ট হয়ে যাবে, অকাল বৃষ্টি, এটা ধান পাকার মুহূর্তে, তাই চাষিদের মন খুব খারাপ। তাই চাষিরা ঘরে না, এরা কর্মঠ লোক বলে বসতে না পেরে বাড়িতে চলে আসে এই বাজারে, জগা চায়ের দোকানে আড্ডা দেয়। তো এদের আড্ডাতে রাজনীতি, ইন্দিরা গান্ধী গল্প, রাজনীতির গল্প, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এমনকি গ্রামের সরাবাউরি, ওই যে আমাদের গ্রামে যেমন এক একটা লোক থাকে যাকে নিয়ে সবাই মজা করে, ওই রকমই সরাবাউরি ওখানে একটি লোক, তারও গল্প তাদের আলোচনায় উঠে আসতো। এমনকি কেউ কেউ ভগবানকেও গালিগালাজ করতে ছাড়তো না। কেন? যে অকাল বৃষ্টি বলে ধান কাটতে পারছে না। তো গল্প এতটাই ঊর্ধ্বে উঠে যায় যে হাতাহাতি পর্যন্ত চলে যায়। তো গল্প যত বাড়ে, জগা চায়ের দোকানদারের চায়ের বিক্রি বেড়ে যায়। কেন? জগা চায়ের দোকানদারের চা দিতে আপত্তি নেই। তো এইরকমই একদিন যখন গল্প চলছে, তখন ওখানে ঝিরঝিরে বৃষ্টিতে এক থুরথুরে ভিখারিনী বুড়ি, হাতে লাঠি, হাঁটতে হাঁটতে সেই চায়ের দোকানে প্রবেশ করে। চায়ের দোকানে প্রবেশ করলে সবাই অবাক হয়ে যায় যে এই ঠান্ডায় ঝিরঝিরে বৃষ্টিতে বুড়ি এলো কি করে। তখন বুড়ি চায়ের দোকানে ঢোকে, চা দিতে বলে, চা খেতে খেতে সবার দিকে একবার করে তাকিয়ে নেয়। তারপরে পুটলিটা খুলে পয়সা বার করে পয়সা দিয়ে বুড়ি সেই বৃষ্টিতেই বেরিয়ে যায়। বুড়ি যখন বেরিয়ে যাচ্ছিল, কেউ একটা বলেছিল যে এই বুড়ি টাট্টুর মতো ছুটছে এই বৃষ্টিতে, বুড়ি মরবে। তো বুড়ি ছিল একটু তেজালো, বলেছিল তোর 14 গোষ্ঠী মরবে। তো বুড়িকে জিজ্ঞেস করলো তোমার নাম কি? তো বলেছিল নাম জেনে কাজ কি। তো যাই হোক, এইভাবে কয়েকটা তর্কতর্কির মাধ্যমে বুড়ি ওই যে রাস্তাটি যেখানে বাঁক নিয়েছে, সেখানে যে অশ্বত্থ গাছটি ছিল, তো ঝিরঝিরে বৃষ্টির সময় সেই অশ্বত্থ গাছের নিচে গিয়ে বসে। তো দূর থেকে দোকান থেকে, মানে জগা চায়ের দোকান থেকে কেউ কেউ বলে যে বুড়ি এখানে না বসে বারোয়ারি তলায় গিয়ে বসলে ভালো হতো। বারোয়ারি তলা হয়তো কোনো একটা জায়গা যেটা বৃষ্টিতে নিরাপদ, তাই সেখানকার মানুষেরা বলেছিল যে বুড়ি এখানে না বসে বারোয়ারি তলায় বসলেই ভালো হতো। কিন্তু বুড়ি গাছের কোটরে, একটা কোটর ছিল সেখানে এমনভাবে বসলো, তো তার বসার ভঙ্গি দেখে মানুষ বুঝতে পারলো যে এই বুড়ি হচ্ছে বৃক্ষবাসিনী, যেখানেই থাক গাছের নিচেই বসবাস করে। তার বসার ভঙ্গি দেখে বুঝতে পেরেছিল। তো কেউ বলেছিল বুড়িটা নির্ঘাত মরবে। তো যাই হোক, বুড়ি সেই গাছের নিচেই বসলো। সকাল যখন হয়, তো এই গ্রাম থেকে দুজন শহরে গিয়েছিল কাজে, একজন মোল্লা সাহেব, একজন হচ্ছে ভট্টাচ মশাই। তো শহরে চলে গিয়েছিল কাজে। তারপরে সকাল যখন হলো, তো বুড়ি আর নড়াচড়া করে না, ভিড় জমে। জগা চায়ের দোকানদার প্রথম সেখানে যায়, লোক জমায়েত হয়। তো দেখে যে বুড়ি হয়তো মারা গিয়েছে। তখন ওখানে চৌকিদারকে ডাকা হয়। এই চৌকিদারের কথা সবাই মান্য করে, তাই চৌকিদারকে ডাকা হলো যে বুড়িকে কি করা হবে। তো চৌকিদার এলো। চৌকিদার এসে, নীল উর্দি পরা চৌকিদার, মানে চৌকিদারের পোশাক ছিল নীল। তো চৌকিদার আসার পরে বলল যে এখান থেকে থানার দূরত্ব 5 কোষ, নদীর দূরত্ব 2 মাইল। তাহলে থানা থেকে পুলিশ আসতে দেরি হবে, গন্ধ ছড়াবে। তাই তোমরা এক কাজ করো, হিন্দুদেরকে বললো যে শ্মশানে ফেলে দিয়ে এসো, শ্মশানে পুড়িয়ে দিয়ে এসো। তো শ্মশানে নিয়ে যাওয়ার পরে দেখে যে নদীতে জল নেই। তখন তপ্ত বালুরাশির উপরে বুড়িকে রেখে চলে আসে, এবং বাজার থেকে লক্ষ্য করে উপর দিকে আকাশে যে চিল শকুন দেখা যাচ্ছে কিনা।
তখন অদ্ভুত এক দৃশ্য দেখা যায় যে কয়েকটা লোক কি যেন চ্যাংদোলা করে নিয়ে আসছে। তখন দেখা যায় ওই বুড়িকেই, যে বুড়িকে হিন্দুরা ফেলে এসেছিল নদীর চড়াতে, সেই বুড়িকেই কাছে যখন এলো কয়েকটা মুসলিম দেখলো চ্যাংদোলা করে নিয়ে এসেছে। তো বুড়িকে সেই বাজারের মধ্যে রাখা হলো। তো মুসলিমরা বলছে বুড়ি মুসলিম, হিন্দুরা বলছে বুড়ি মুসলিম হিন্দু। তো এই বলে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এই করতে ওই যে সকালবেলা যারা বলেছিলাম যে কাজে শহরে গিয়েছিলেন ভট্টাচ মশাই, মোল্লা সাহেব, ওরাও এলেন। তো এরা বিজ্ঞ লোক, সমাজে এদেরকে সবাই মান্য করে, কিন্তু এরা যখন শহর থেকে ফিরে এলো তখন দেখলো যে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হচ্ছে এই বুড়ি হিন্দু না মুসলিম। তো এরা মোল্লা সাহেব এবং ভট্টাচ মশাই এই মানে তর্কাতর্কিকে থামানোর চেষ্টা না করে সাক্ষীতে চলে যায়। যেমন ভট্টাচ বলেছিলেন যে আমি যখন সকালবেলা যাচ্ছিলাম তখন দেখেছিলাম বুড়ি শ্রীহরি শ্রীহরি বলেছিল। ভট্টাচ মশাই এটা বললেন। মৌলানা সাহেব বললেন আমি যখন শহরে যাচ্ছিলাম আজকে সকালবেলায় তখন বুড়িকে আমি কলমা পড়তে শুনেছি। তো কেউ ভট্টাচার্যের দিক থেকে সাক্ষী দিচ্ছে, কেউ মৌলানা সাহেবের দিকে সাক্ষী দিচ্ছেন। তো নগরী নাপিত বলেছিলেন যে আমি বুড়িকে হরি হরি বলতে শুনেছি। এইভাবে মৌলানা সাহেবের দিক থেকেও সাক্ষী আসে, আর ভট্টাচ মশাইয়ের দিকেও সাক্ষী আসে। এখানে একটা সাক্ষী লোক ছিল নিবারণ বাগদি, ও ছিল দাগি ডাকাত। তো যাই হোক, সাক্ষী দুই পক্ষরই হচ্ছে, হতে হতে এক পক্ষের দিকে এগিয়ে আসে। তো মাঝখানে চৌকিদার ছিল। তো চৌকিদার যখন এক পক্ষ এগিয়ে আসছে সেই পক্ষকে দূরে সরিয়ে দেয়, আবার আর এক পক্ষ যুদ্ধের জন্য এগিয়ে এলে আর এক পক্ষকে দূরে সরিয়ে দেয়। তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখবে। তো এই যে আজকে বুড়িকে নিয়ে হিন্দু মুসলমানের যে লড়াই, তো মাঝখানে দাঁড়িয়েছিল কে, চৌকিদার নীল উর্দি পরা। তো যখন দেখছি যে সাক্ষী হচ্ছে দুই পক্ষের, এমনকি যুদ্ধের আগে মুসলিমরা যে শব্দ উচ্চারণ করে নারায়ে তাকবীর, মৌলানা সাহেব তাই উচ্চারণ করছেন, তখন ভট্টাচ মশাই বলেছেন যুদ্ধের আগে, ভট্টাচ মশাই মানে হিন্দুরা যেটা বলে থাকে যে জয় মা কালী জবর নিধনে অবতীর্ণ হও মা। তো জনতা প্রায় মারমুখী। তখন নীল উর্দি পরা চৌকিদার দুই পক্ষকে সরিয়ে দেওয়ার কি করে চেষ্টা করে। তো এইভাবে মারমুখী জনতাকে নীল উর্দি পরা চৌকিদার ঠেকিয়ে রেখেছিলেন। এটা একটা 5 মার্কের প্রশ্ন হতে পারে এখানে। এবং যখন প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, এদিকে মৌলানা সাহেব বলেছে নারায়ে তাকবীর, আর এইদিকে ভট্টাচ মশাই বলেছেন জয় মা কালী জবন নিধনে অবতীর্ণ হও মা। তো যুদ্ধের পরিস্থিতি যখন আসন্ন তখন কোনো এক উৎসাহী লোক দেখেন যে বুড়ি একটু নড়ে উঠেছে। অদ্ভুত দৃশ্য। তো বুড়ি নড়ে উঠেছে, নড়ে ওঠার পর বুড়ি বসে পড়ল। বসে পড়ার পর বুড়িকে কেউ জিজ্ঞেস করলো তুমি জাতিতে কি? তখন বুড়ি বলেছিল দেখতে পাচ্ছিস নে আমি মানুষ। তো এটাতে বলা হলো যে আগে জাতি না আগে মানুষ। তো আজকে যদি এই দ্বন্দ্বটা সৃষ্টি হতো তাহলে হয় কিছু হিন্দু পক্ষের মানুষ মারা যেত, নইলে মুসলিম পক্ষের মানুষ মারা যেত, একটা ছোট্ট জাতিকে কেন্দ্র করে। তো এতে কি আমাদের লাভ হতো? কবির এটা প্রশ্ন। তো এখানে যে বুড়ি নড়ে উঠলো, উঠে বসলো, উঠে বসার পরে ফিক ফিক করে হাসলো এদের সেই অবস্থা দেখে, এবং বলল দেখতে পাচ্ছিস নে আমি কি মানুষ, আগে মানুষ তারপর হচ্ছে জাতি। তো এখান থেকে সবচাইতে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন 2025-এ, সেটা হলো আমি কি তা দেখতে পাচ্ছিস নে।
তাহলে কটা প্রশ্ন বললাম, এই শেষটুকু তোমাদেরকে লিখে দিতে হবে। এই যে বুড়িকে নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, মুসলিমরা চ্যাংদোলা করে এনেছে সেই শ্মশান থেকে, আর হিন্দুরা শ্মশানে ফেলে দিয়ে এসেছিল। তারপরে বাজারে রাখার পরে দুই পক্ষ যখন জমায়েত হলে একে অপরের দিক থেকে সাক্ষী চলছে, এই করে দেখে বুড়ি কি উঠেছে, নড়ে উঠেছে, তারপরে বসে পড়ে। তারপর কেউ জিজ্ঞেস করে তুমি জাতিতে কি, তখন বুড়ি বলে যে আগে জাতি নয়, আগে মানুষ। তো জাতিকে নিয়ে যদি এই দাঙ্গাটা আজকে সৃষ্টি হতো, তাহলে কিন্তু দাঙ্গা ধ্বংস আনে, শান্তি আনে না। তাই আগে জাতি নয়, আগে হচ্ছে মানুষ। তাই এটা দিতে পারি যে আমি কি তা দেখতে পাচ্ছিস নে, এটা 2 নম্বর প্রশ্ন। আর এখানে যে গল্পটা আমি বললাম, তো তোমাদেরকে বলেছি যে ছায়া প্রকাশনীতে যে শিক্ষক বইটি, আমার গল্পটি শোনার পরে তোমরা শর্টগুলো চেষ্টা করো, দেখবে আশা করি সমস্ত শর্টই তোমরা পারবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। তো আমি বলবো যে নোট লিখে মুখস্থ করার একটা ব্যাপার থাকে, তোমরা যদি এই গল্পটা শুনে নাও, তাহলে যদি বই থেকেও কোশ্চিনস করে ভেতর থেকে, তাহলে তোমরা উত্তর দিতে পারবে। তো যে প্রশ্নগুলো আমি তুলে ধরলাম, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখবে এবং আমি কি তা দেখতে পাচ্ছিস নে, এই যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন আসার সম্ভাবনা 2024-এ রয়েছে।